টান যে উঠে, আওয়াজ শুনছেন? সেই না সামনে যে বাইকটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাপাচি 2V RTR 2V। আসলে এই যে লেখা আছে দেখেন RTR 160 2V, অ্যান্ড 2Vর মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এটা, কারণ এটার মধ্যে আছে এখানে ABS। বাইকটা বেশ মার্কেট পাইছিল এক সময়, কড়া মার্কেট পাওয়ার পিছনে কারণও আছে। অল্প দামে একটা ভালো বাইক ছিল, লং লাস্টিং বাইক TVS। অ্যান্ড TVS এর বাইকের সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা, এটা একটা রেসিং DNA নিয়েই এটার জন্ম। অ্যান্ড এটার সেই তুমুল টান, অ্যান্ড টানের কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ঘটনাও অনেক ঘটছে। প্রথম থেকে যখন এই বাইকটা আসছে তখন এই ট্যাঙ্কটা ছিল শুধু লোহার, অ্যান্ড এইরকম কানটা এত বড় ছিল না। প্রথমে মনে হয় কানই ছিল না, তারপরে আস্তে 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 কান বড় হয়েছে। অ্যান্ড এই কানের কাজ কি জানেন? এটা হচ্ছে ক্র্যাশ করলে যাতে সরাসরি আপনার ট্যাঙ্ক লোহার, মানে এটা তো স্টিল ট্যাঙ্ক, যদি কোনো কারণে কোনো কিছু ঢুকে আগুন ধরতে পারে, এই জন্য এই ট্যাঙ্কটাকে রক্ষা করার জন্য এই কান বা এই ফেন্ডার বা এটাকে কি বলে আসলে, উইংলেট বা যাই বলেন, এই জিনিসটা দেওয়া হইতো যাতে যে কোনো বাইক এসে মানে অ্যাক্সিডেন্টের কবলে পড়লে যাতে সরাসরি ট্যাঙ্ক নষ্ট না হয়, এইটার কাজ হচ্ছে সেটা। আর যেখানে আমরা ছিলাম এই বাইকটা অল্প দামে একটা ভালো ডিল ছিল, অ্যান্ড ভালো টান ছিল, অ্যান্ড এটার সাউন্ড অনেক সুন্দর। সব কিছু মিলায় এই বাইকটার চাহিদা অনেক যেমন বাড়ছিল, ঠিক ওরকম এটার অ্যাক্সিডেন্ট রেকর্ডও অনেক বাড়ছিল। অ্যান্ড ABS এর একটা কমতি এটার মধ্যে ছিল। অ্যান্ড লাস্ট মডেলটার মধ্যে ABS দিয়ে করছে ঠিকই, বাট আসলে শেপটা ওরা চেঞ্জ করে নাই, হালকা চেঞ্জ হয়েছে। প্রথম RTR থেকে শুরু করে এই পর্যন্ত হালকা চেঞ্জ হয়েছে, অ্যান্ড আধুনিক যথেষ্ট পরিমাণ হয়েছে, বাট ওই আগের ব্যাপারটার কিছু ব্যাপার রয়ে গেছে বাইকটার মধ্যে, যে কারণে বাইকটা হয়তো এই অবস্থায় এসে মার্কেটটা ওই আগের মতো আরেকবার ধরতে পারে নাই। আর আরেকটা ব্যাপার কি জানেন, কোনো একটা বাইক যদি একবার অনেক মার্কেট ধরে ফেলে, তারপরের মডেলগুলো আসলে ওইটাকে বিট করে আরও বেশি মার্কেট ধরা, এই কম্পিটিশনের মার্কেটে একটু প্রবলেম হয়ে যায়। যাক, এই বাইকটা আসছে হচ্ছে বাইক ফেরি থেকে মাত্র বের করছি, বৃষ্টির মধ্যে একটু চালাবো। অ্যান্ড বাইকটা হচ্ছে 1600 বা 1700 কিলো এরকম রানিং অন টেস্ট অবস্থায় আছে। আর হচ্ছে কি যেন বলবো, নতুনের চেয়ে 20,000 টাকা বা 20-22,000 টাকা কমে হয়তো বাইকটা নিতে পারবেন, একটু দামাদামি করে নিয়েন আর কি। ওই ব্যাপারে আর আমরা গেলাম না। অ্যান্ড বাইক বেশি হইলে কি হয় জানেন, এটা MT-15 চাবি বের করছি এখানে দেওয়ার জন্য। অ্যান্ড এটার চাবি যে কোন পকেটে রাখছি আমি আসলে নিজেও ভুলে গেছি। এটার চাবি কোন পকেটে রাখছি, দাঁড়ান, পেছনের পকেটেই মনে হয় রাখছি। একটা চাবি বেরোচ্ছে পকেট থেকে, যেন কি পড়েও গেছে। আচ্ছা, পড়ছে, এই যে TVS পাওয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই বাইকটা হচ্ছে কার্বোরেটর বাইক, অ্যান্ড কার্বোরেটর বাইকের একটা প্রবলেমই এটা আসলে, যে স্টার্ট দিয়ে যদি ছেড়ে দিই তাহলে বন্ধ হইতেও পারে, নাও হইতে পারে। না, এবার আর হয় নাই, কারণ কোল স্টার্ট দেওয়া আছে। আচ্ছা, 17,764 কিলোমিটার হচ্ছে এই বাইকটা চলছে। অ্যান্ড এই বাইকটার মধ্যে মিটারটা হচ্ছে দুইটা পার্টে করছে। এইখানে হচ্ছে একটা অ্যানালগের মতো দেওয়া হয়েছে, এইখানে RPM এর কাটা, অ্যান্ড এছাড়াও ABS, ব্যাটারি, তারপরে সার্ভিস, অ্যান্ড এটা কি ফুয়েল, এগুলো এক্সট্রা দেওয়া হয়েছে এইখানে। আর এখানে একটা ছোট্ট ডিজিটাল মিটার আছে, যেখানে হচ্ছে ঘড়ির টাইম, ফুয়েল। ও আচ্ছা, এটা হলো একদম ইমার্জেন্সি, যে যখন একদম কম ফুয়েল থাকবে তখন এটা জ্বলবে। আর এটা হচ্ছে ফুয়েল কতটুকু থাকবে ওটা দেখানোর জন্য। স্পিড দেখতে পারবেন, ওরও দেখতে পারবেন। আর অবশ্যই ট্রিপ মিটার আছে। কোনটা দিয়ে দেখে ট্রিপ মিটার? এটা দিয়ে দেখে না এটা দিয়ে দেখে? সম্ভবত নিচেরটা দিয়ে দেখে। একটু জোরে চাপ দিতে হয় এগুলা। ট্রিপ A-তে 12, ট্রিপ B-তেও 12, অ্যান্ড হাই স্পিড 83 পর্যন্ত উঠাইছে। এবার একটা যে চালাইছে সে খুব একটা চালায় নাই এবং যথেষ্ট যত্রগুণে চালাইছে, কারণ 83 পর্যন্ত মাত্র সে টপ স্পিড ট্রাই করছে। চলেন আমরা একটু রাইড করি। অ্যান্ড বাইকটার মধ্যে একটা স্পোর্টি ফিল আছে, কমিউটার বাইক হইলেও এটার মধ্যে একটা স্পোর্টি ফিল আছে। এই জন্য হচ্ছে এই বাইকটার মধ্যে দেখেন ক্লিপ অন বা 3 পার্ট, ভাইয়া একটু যাই, 3 পার্টের যে হ্যান্ডেল বার ওইটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড বসতেও হয় একটু সামনের দিকে ঝুঁকে, একটা স্পোর্টস ফোকাস করে। ওই যে বললাম না, TVS এর বাইকগুলো হচ্ছে আসলে ওরা একটু রেসিং DNA আসলে ক্যারি করে, ওরা একটা রেসিং ব্যাপার নিয়েই আসছে মার্কেটে। আর বাইকটার মধ্যে অনেকের এরকম একটা ব্যাপার কথা ছিল যে এই বাইকটা অনেক ভাইব্রেট করে বা এরকম কিছু। হ্যাঁ, আগের মডেলগুলো ভাইব্রেট করতো, বাট এইখানে যখন আসছে ABS মডেলগুলোতে যখন চলে আসছে তখন আর ওরকম ভাইব্রেশনের ব্যাপারটা ফিল করা যায় না। অ্যান্ড সামনের চাকা ABS আসছে, এর মানে এই না যে একদম উড়ে যাবেন, একদম পুড়ে যাবেন, একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন, মানে থামতে পারলে থামবেন আর না থামতে পারলে উড়ে যাবেন, ব্যাপারটা তা না। কারণ এটার কিন্তু পেছনের চাকায় এখনো পর্যন্ত ABS নাই। ও কি সুন্দর উল্টা আসছে রুস্তম পরিবহন ভাই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম পেছনের চাকায় ABS নাই, তো আসলে সমস্যা এটা হইতেই পারে। অ্যান্ড বাইকটা অনেক স্মুথ,
বাইকটার লুকিং গ্লাস মোটামুটি খারাপ না, ভালোই চাপাই আছে, হ্যান্ডেলটাও মোটামুটি চাপা, যে কোনো জায়গা দিয়ে ইজি ঢুকে যাওয়া যাবে। তবে লুকিং গ্লাসগুলা যদি আরেকটু ছোট লাগানো যায় তাহলে এটা দেখেন যে কোনো চিপা চাপা দিয়ে এরকম, ভাই ওরে আজকে তো বৃষ্টি হয়েছে, শুনছি এই টিভিএস এর এই বাইকগুলোতে রিমোরা টায়ার দেওয়া হয় অ্যান্ড বৃষ্টিতে নাকি স্লিপ করে, এটা অনেকে বলে। একটা মজার কাহিনী তাহলে আপনাদেরকে আমি শোনাই। আমি যখন 4V কিনি নাই তখন একজনকে বলছিলাম যে ভাই আমি 4V কিনবো, বলতেছে না কিনেন না। সঞ্চয় ভাইকে বলছিলাম 4V কিনবো, সঞ্চয় ভাই বলছিল যে 4V যদি কিনেন তাহলে একটা স্যান্ডো গেঞ্জি পরবেন, উপরে একটা শার্ট পরবেন, শার্টের একটা বাটনও লাগাবেন না, অ্যান্ড দেন একটা চেন পরবেন, অ্যান্ড দেন 4V কিনেন, মানে ট্যাপোরি বা ছাপড়ি হয়ে যেতে হবে আমার। আরেক ভাইকে জিজ্ঞেস করছিলাম, সে 4V চালায়, বৃষ্টির দিনে, ভাই 4V কি কিনবো? বলতেছে ভাই কিনেন না 4V পিছলা খায়া পড়া যায়। মানে সে নাকি মন্দিরের সামনে ওই দিনও পড়ছে, বৃষ্টি হয়েছে, বলতে বৃষ্টি হলে তো আমি পড়ি। সাহস করে 4V কিনলাম, অ্যান্ড কেনার পরে দেখলাম যে 4V বাইকটা আসলে A1 একটা বাইক, একটা বেস্ট ডিল বাইক বাংলাদেশের, অ্যান্ড ওর চেয়েও বেস্ট ডিল বাইক হচ্ছে এইটা। এখন ভাই আপনি যদি বাইক চালাইতে না পারেন, বিভিন্ন জায়গায় পড়া যান, এতে আপনি 2V বা 4Vর দোষ কেন দেন? মানে সে মন্দিরের সামনে পড়ে গেছে, বৃষ্টি আসলেই সে পড়া যায়, কারণ সে বাইক চালাইতে পারে না, ব্রেক ধরতে পারে না। এখন সে হয়তো হাঁটতে গেলেও আছাড় খাইবো, ব্যাপারটা এরকম। তাহলে ওই লোকটা যদি বলে 4V খারাপ তাহলে হবে? ব্যাপারটা হয়ে গেছে নাচতে না জানলে উঠান বাঁকার মতো অবস্থা হয়ে গেছে। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা বলে লাভ নাই। উঠান যেমনই হোক, যদি আপনি নাচতে পারেন, আপনি নেচে আপনার পারফর্ম করে আপনি চলে আসতে পারবেন। এইদিকে মনে হয় বৃষ্টি একটু কম হয়েছে, রাস্তাঘাটে একটু কম ভিজছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আচ্ছা সামহাউ কোনো একটা কারণে এই বাইকের, এই যে শোরুমে বাইক থাকলে এই প্রবলেমগুলো হয়। দেখছেন মিটারে এটা কাজ করতেছে না, তার মানে এটা রেখে যে দিছিল কোনো একটা জায়গায় কাদা আটকায়া মিটারটা কাজ করতেছে না। এটা খুব সিম্পল একটা প্রবলেম, হয়তো আমি এখন একটু ফু দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে আবার একটু ধুইতে হবে, ধুলেই ঠিক হয়ে যাবে, কারণ স্পিড কেন উঠবে না? সম্ভবত এটা থেকে স্পিড নেয়, জান না ভাই, এত বড় জায়গা দিয়ে রাখছি, তারপর আপনি যদি যাইতে না পারেন। এখানে যদি স্পিড সেন্সর হয় তাহলে কাদা লাগছে, স্পিড সেন্সর আরেকটা অনেক সময় এখানেও হয়। আচ্ছা আমি চেক করে নিব না, এটা সিম্পল ছোট্ট সমস্যা, এরকম প্রবলেম আপনাদেরও হইতে পারে, এটা কোনো বড় ইস্যু না। আচ্ছা এই যে বাইক চালাইতেছি, বাইকে যে স্পিড সেন্সরের ঝামেলা হয়ে গেছে, এরকম যদি আপনার সাথে হয় তাহলে আপনি কি করতেন? মানে আরে আমার মনে হয় মিটার নষ্ট হয়ে গেছে বা এরকম কোনো কিছুই কি করতেন না? কি করবেন জানেন? এরকম যদি হয় তাহলে নিজে দরকার নেই, কারণ অনেক সময় সেন্সর টেন্সর নষ্ট হয়ে যায়। জাস্ট একটা ওয়ার্কশপে নেবেন, ওয়ার্কশপে নিয়ে দেন এই সেন্সরটা যদি সামনের ABS এর ওইখানে হয় ওইটা, অথবা চেনের এখানে হইলে জাস্ট খুলে একটু ওরা ওই WD-40 রাস্ট ক্লিনার, অ্যান্টি রাস্ট, ওইটা দিয়ে পরিষ্কার করে দেন, লাগাই দিবে। আর যদি তাও না হয় তাহলে সেন্সরটা বদলায় ফেলতে হবে যদি নষ্ট হয়। তবে এগুলা নষ্ট হয় না, আর এগুলা এত অল্প কিলোর বাইকে তো ওয়ারেন্টি থাকে, এগুলো এমনি বদলায় দেয় কোম্পানি যদি নষ্ট হয়। বাট এগুলা নষ্ট হয় না, ময়লা টয়লা ঢুকে এরকম হইতেই পারে। বিশেষ করে শোরুমের বাইকে এই ঝামেলাটা অনেক সময় হয়, কারণ হচ্ছে শোরুমের বাইক দেখা যায় ধুয়ে যে উঠায় রাখে ওরা, অনেক সময় মরিচা টরিচা পড়ে যায়, ওই সমস্ত মানে জমে আর কি, কার্বন জমে যায় পরে থাকতে থাকতে। চললে যে কোনো জিনিস ভালো থাকে, আর না চললে যে কোনো জিনিসের ঝামেলা এটা হয়। যাক, আমরা যেখানে ছিলাম চলেন আমরা আবার ওইখানে ফেরত আসি। কেমন ছিল এই বাইকটা শুরু থেকে, এই ব্যাপারে আমরা একটু কথা বলি। এই বাইকের ক্লাচটা অনেক বেশি সফট ছিল, অ্যান্ড এখনো পর্যন্ত অনেক বেশি সফট আছে, অনেকটা স্লিপার ক্লাচের মতোই লাগে। এটা এই 2V এবং 4V দুইটাতেই এদের ক্লাচগুলো এত ভালো করছে, মানে হঠাৎ করে মনে হয় যে স্লিপার ক্লাচ। আর মোটামুটি সব সুইচে ছিল, সাথে সাথে একটু বৃষ্টিরও দরকার ছিল না, বাট তারপরেও সে চলে আসছে। ইঞ্জিন কাট অফ আছে, এখানে স্টার্ট আছে, এখানে হাই বিম লো বিম, এখানে পাস, এখানে ইন্ডিকেটর অ্যান্ড হর্ন। এটাতে দুইটা হর্ন বিল্ট ইন, দুইটা আসে কিনা জানি না, 4Vতে দুইটা আসে, এটাতে দুইটা আসে কিনা আমি জানি না। অ্যান্ড সুইচ কোয়ালিটি অনেক ভালো। যখন আমি লাইফে প্রথম 4V চালাইছিলাম, সেম স্টার্টার হর্নের সুইচ, তো আমি ভাবছিলাম এটা মেয়েদের নেল পালিশের নেইলের মতো, এটা মনে হয় উঠা যাবে হাতে লাগলে, বাট না, এটা আসলে অনেক মজবুত অ্যান্ড অনেক শক্ত অ্যান্ড ভাল লাগছিল, মানে শুরু থেকে আমার ভাল লাগছিল এই ব্যাপারটা। যাক, আমরা যেখানে ছিলাম চলুন আমরা একটু এই বাইকটা নিয়ে ঘুরি ফিরি। আর এই বাইকটা চালায় আমার কি মনে হইতেছে জানেন, মানে এই যে রোড ঘাট দিয়ে যে যাইতেছি না, অন্যান্য বাইক চালাইলে ভিড় ভাড়টা এরকম দেখলে মনে হয় যে কে আইসা গুতা লাগায় দিল, কে কোন জায়গায় দাগ করে দিল, কি করে দিল না করে দিল। বাট এই বাইকটা চালায় যেটা আমার কাছে মনে হইতেছে যে কেউ যদি গুতা দেয় ক্ষতি তার হবে।
মানে আসলে এটা যদি কেউ মানে গোতা টোতা আসে মায়ের আইসা গোতা দেয়, ক্ষতি তারই হবে, কারণ এই বাইকটার সব দিকে সব লোহা। সাইলেন্সার পাইপটা যেটা আছে ওইটার উপরেও কোনো প্লাস্টিকের ব্যাপার স্যাপার নাই, একদম তোপের মতো একটা লোহা। অ্যান্ড এটার যে ক্র্যাশ গার্ডগুলো আছে এগুলো অনেক মজবুত, মানে লোহা লোহা আর লোহা। ট্যাঙ্কটাও লোহা। আচ্ছা, এই লোহার ট্যাঙ্ক কি ভালো না খারাপ, এ ব্যাপারে আমরা একটু আসি। লোহার ট্যাঙ্ক আসলে ভালোই ছিল এক সময়, যদি মরিচা না পড়ে আর যদি তেল ভালো থাকে, তেলে পানি না থাকে। বাট তেল খারাপ থাকলে না লোহার ট্যাঙ্কে আস্তে 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 এক সময় মরিচা পড়তে 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 এক সময় লিক হয়ে যায়, এটা সমস্যা। আর লোহার ট্যাঙ্ক যদি ভালোই হইতো তাহলে লোহার ট্যাঙ্কই এখনো পর্যন্ত থাকতো, পরবর্তীতে প্লাস্টিক ট্যাঙ্ক করতো না। অনেক বাইক কিন্তু প্লাস্টিক ট্যাঙ্ক অলরেডি করে ফেলছে, অ্যান্ড এই লোহার ট্যাঙ্কটা এখন আর নাই আর কি। এমনিতে অ্যালুমিনিয়ামের যে পাতলা ট্যাঙ্কগুলা, এটাও মেবি অ্যালুমিনিয়াম ভেতরে, অ্যান্ড পাতলা ছোট ট্যাঙ্ক করে ফেলছে, আর উপরে প্লাস্টিক করে ফেলছে। এখন সুবিধা হচ্ছে লোহার ট্যাঙ্ক অবশ্যই অনেক মজবুত, এটা ভালো, ফাটে টাটে না, এটাও ভালো। অ্যান্ড অসুবিধা কি জানেন? অসুবিধা হচ্ছে এটাতে যদি অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা নষ্ট হইলে একবারে নষ্ট, এটা ট্যাপ খাইলে এটা ঠিক করা একটু কষ্ট। অ্যান্ড প্লাস্টিকের ট্যাঙ্কের সুবিধা কি? প্লাস্টিকের ট্যাঙ্ক হচ্ছে বুঝে নিত, মানে প্লাস্টিক না আসলে, ভেতরে প্লাস্টিক, উপরে ক্যাসিং দেওয়া যে ট্যাঙ্কগুলো, ওইটার সুবিধাটা হচ্ছে আপনি একটা গুতা খাইছে, একটা দাগ পড়ছে, উপরের প্লাস্টিক পার্টটা বদলায় ফেলেন, কিটটা বদলায় ফেলেন, ব্যাস মোটামুটি আপনি সেফ। কালের প্রবর্তনে এইভাবে এই ট্যাঙ্কগুলো আধুনিক হয়েছে। দেখেন, আগে এক সময় ফুলটা লোহার ছিল, পরবর্তীতে এখানে দুইটা উইং দেওয়া হইলো প্লাস্টিকের, যাতে বাড়ি খাইলে এখানে লাগে। আস্তে 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 ফুল ট্যাঙ্কটাই কিন্তু প্লাস্টিক হয়ে গেল। একটা সময় আমরা প্লাস্টিকের বাইক দেখলে বলতাম, ধরো বেটা ওটা তো প্লাস্টিক, ওটার কোনো হইলো। বাট কালের প্রবর্তনে আস্তে আস্তে কি হয়েছে দেখেন, আগে 70s 90s যে গাড়িগুলো আসতো, এই মোটা শীটের লোহা আসতো, গোতা খাইলেও কিছু হইতো না এরকম। এখন আস্তে 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 এত ফাইবারের মতো পাতলা ব্যাপারে চলে আসছে, মানে এইটা যুগের সাথে সাথে সবকিছু হালকা হয়ে গেছে। এটাকে আসলে যারা মেনে নিতে পারে তারাই আধুনিক, যারা মেনে না নিতে পারে তারা আসলে একসময় নিজেরাও বিলীন হয়ে যায়। আধুনিকতাকে অলওয়েজ মেনে নিতে হবে, এটাই হলো ব্যাপার। আধুনিকতাকে যদি না মানতে পারেন তাহলে এখানে আপনি টিকতে পারবেন না। আরেকটা ছোট্ট ঘটনা বলি, আমরা যখন ফটোগ্রাফিতে আসি তখন হচ্ছে একটা এমন যুগ, ফিল্মের ক্যামেরাও চলে আবার ডিজিটাল ক্যামেরাও চলে। তো ডিজিটাল ক্যামেরা, যারা ফিল্মের ক্যামেরাতে কাজ করতো, তারা যারা সিনিয়র ছিল, অনেকে ডিজিটাল ক্যামেরায় শিফট হয় নাই। তারা ভাবতো যে ওইটাই মনে হয় একদম অল ইন অল, ওটাই বেস্ট। বাট যুগের সাথে সাথে যদি নিজেকে মডিফাই না করতে পারেন, চেঞ্জ না করতে পারেন, আপগ্রেড না করতে পারেন, তাহলে ওই ভাইরা অনেকে সিনিয়র আস্তে ধীরে কিন্তু আর এখন নাই। এখন তো ফিল্মই পাওয়া যায় না ভাই, আপনি ফিল্মের ক্যামেরা কিভাবে ইউজ করবেন যদি ফিল্মই না পান? এরকম একটা অবস্থা হয়ে গেছে। ঠিক ওইরকম এই ট্যাঙ্ক বা যাই বলেন, কালের সাথে সাথে এগুলা পরিবর্তন হইতে হবে। যদি পরিবর্তন না করেন, আপগ্রেড না হন, একসময় আপনি টিকতে পারবেন না। সব কিছু ঠিকই পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনটাকে মেনে নিবে, বাট আপনি যদি না মানতে পারেন তাহলে সমস্যা এটা আপনার হয়ে যাবে। অ্যান্ড এখানে হচ্ছে ওই যে ওরা সুন্দর স্টান্ট প্র্যাকটিস করে রেগুলার, অ্যান্ড আমিও মাঝে মাঝেই আসি ওদেরকে দেখার জন্য। সাইকেল টাইকেল উল্টায় রাখা দিছে, অ্যান্ড ভেতরে কি ফুটবল খেলার মাঠও হয়ে গেছে একটা মনে হইতেছে। হ্যাঁ, এখানে তো ফুটবল খেলার একটা ছোটোখাটো মাঠও হয়ে গেছে। ফুটবল এই খেলাটা বৃষ্টির সাথে মানে খুব যায়। এই দেখেন ওর চাক্কা, এক চাক্কা দিয়ে কি সুন্দর চালাইতেছে। আরে ওয়াও, এটা অনেক প্র্যাকটিস করছে। ও মাই গড, করলো কি এটা? এক চাকা দিয়ে চালানোটা, মানে হুইলিটা অনেক প্র্যাকটিস করছে এক সময়। সাইকেলে পারতাম 3-4 চক্কর পর্যন্ত পারতাম, কিন্তু ভাই হুইলি মারার সময় যে বাম হাতের ব্রেকও ধরে রাখতে হয়, অ্যান্ড ওইটা দিয়ে। হ্যাঁ না, লাইভ না, এমনি রেকর্ড করতেছি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, কই যেন ছিলাম, আরে 3-4 বার ঘুরাইতে পারতাম, কিন্তু তারপরে বেশি উল্টা আসলে তখন পা নামায় ফেলতাম। মানে ওই ব্যাপারটা মাথায় ছিল না যে পেছনের ব্রেকটা তখন হালকা প্রেস করলেই তো আবার বাইকটা, মানে সাইকেলটা আর পেছন দিকে আসে না, আবার সামনের দিকে চলে যায়। বাট এটা মাথায় তখন থাকতো না। এই হলো অবস্থা। এই বাইকগুলো যখন মার্কেটে ছিল তখন বাইকের ওজন এত কিছু নিয়ে এত কনসার্ন ছিল না সবাই। দেখেন এটার মধ্যে এই যে মেন স্ট্যান্ড, মানে ডাবল স্ট্যান্ড অ্যান্ড একটা সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে। মেন স্ট্যান্ড থাকাতে সুবিধা হচ্ছে চেন টেন পরিষ্কার করা, পেছনের চাকা খোলা বা বিভিন্ন রকম কাজে মেন স্ট্যান্ডটা লাগে। কিন্তু এখনকার বাইকগুলোতে মেন স্ট্যান্ড দেয় না, শুধু সাইড স্ট্যান্ড দেয়। শুধু সাইড স্ট্যান্ড দিলে তাহলে সুবিধা কোন জায়গায়? সুবিধা আছে, বাইক হালকা হয় এবং আপনি আরো জোরে দৌড়াইতে পারবেন। স্পোর্টস বাইকে কখনো মেন স্ট্যান্ড থাকে না। আর আরেকটা কারণ আছে, যেগুলো একটু হায়ার সিসি বাইক, বড় বাইকে মেন স্ট্যান্ড থাকে না, কারণ হচ্ছে বিশেষ করে স্পিডি বাইক যেগুলো, আসলে সব না, কারণ অনেক টুরিং বাইকে আবার মেন স্ট্যান্ড থাকে। তো ওটা হলো বাইকটাকে হালকা করার জন্য মেন স্ট্যান্ড থাকে না। অ্যান্ড আমাদের এই ছোট্ট বাইকগুলোর মধ্যেও অনেক সময় মেন স্ট্যান্ড দেয় না, কারণ কি জানেন? এক হচ্ছে স্পোর্টস বাইকের ভাব নেয়, আর দুই হচ্ছে একটা স্ট্যান্ডে যদি 50 টাকা করেও কমে, মানে 50 টাকাও আপনাকে না দিতে হয়, ধরেন আরও বেশি, তো তাহলে কতগুলা টাকা কোম্পানির বেঁচে যায়, হিসাব করে দেখেন। এই হলো অবস্থা।
আচ্ছা চলেন আমরা যেটা করব, প্রথমে এই বাইকটাকে হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে যাব অ্যান্ড দেন এটার স্পিড সেন্সারটার ময়লাটা যেটা আছে ওটা পরিষ্কার করতে হবে। কারণ এই বাইকটা এর আগেও আমি চালাইছিলাম, তখনও মিটার ঠিক ছিল, বাট আজকে স্পিড সেন্সারের মধ্যে কাদা ঢুকে বা ময়লা ঢুকে বা হয়তো একটু কি বলে ওইটারে জমছে, কিছু একটা জমছে। তবে একটু গরম হইলে যদি আমি স্পিডে চালাইতাম ঠিক মতো, ওই পানি টানি লেগে এটা এখনই ঠিক হয়ে যেত। বাট এই বৃষ্টির মধ্যে আমি এই নতুন বাইকটা নিয়ে রিস্ক নিতে চাইতেছি না, মানে আমি খুব বেশি ফাস্ট চালাইতে চাইতেছি না, কারণ খুব বেশি ফাস্ট চালাইতে গেলে যেটা আমার হবে, খুব বেশি ফাস্ট ব্রেক করতে হবে। অ্যান্ড একটা এই নতুন এমনিতেই এটার একটা দুর্নাম ছিল। বাট নতুন যে কোনো জিনিস, নতুন বাইক, নতুন গাড়ি, নতুন কিছু, আমি তো নতুন কারো গাড়ি চালাইতেই চাই না। মানে ধরেন আমার গাড়িটা হচ্ছে ভিটস অ্যান্ড শুভ ভাইয়েরটা হচ্ছে সেম ভিটস, জাস্ট বছরে দিক সেদিক, তার মানে দুইটার সব জিনিসই প্রায় একরকম। আমি যখন তখন শুভ ভাইয়ের গাড়ি চালাই ফেলি, কিন্তু হুট করে ধরেন আপনি আমাকে একটা বড় কোনো গাড়ি হোন্ডা সিভিক দিয়ে দিলেন, আমি চালাবো না। ইভেন আমি আমাদের রাজীব ভাইয়ের যেই ওটা কি এক্সিও না প্রিমিও, সরি এলিয়ন দেখে মনে পড়লো, রাজীব ভাইয়ের মেবি এলিয়ন, ওনার এলিয়নও একদিন আমাকে চালাইতে বলতেছিল অ্যান্ড আমি চালাই নাই। কারণ হচ্ছে আমি হঠাৎ করে নতুন শেপের গাড়িতে উঠি না, অ্যান্ড যদি কোনো কারণে চালাইতেই হয় বিপদে পড়ে, যেমনটা ওই যে রিভিউ ইউনিটগুলা যে চালাই, কিছুদিন আগে প্রিয়াস চালাইলাম, তারপরে সিএচআর চালাইলাম, ক্রস চালাইলাম, তারপরে হন্ডা ইনসাইড চালাইলাম, এগুলা চালাইতে হয়, বাট খুব কেয়ারফুল চালাই। কারণ নতুন জিনিস ভাই, সাইড টাইড বুঝবো না, সুসবো না, দেখা যাবো দিব লাগায়, সেম এরকম। এই বাইকটা আজকে প্রথম অনেকদিন পর চালাইতেছি, অ্যান্ড দেখা যাবে একটা টান দিব, পরে ব্রেকের মাপ বুঝবো না, যা লাগাই দিছি কারোর সাথে। এগুলা ফাপড়, মানে এগুলা বড় মাপের ফাপড় ভাই। বাট টান যে উঠে, আওয়াজ শুনছেন, সেই না বৃষ্টির মধ্যে সেই লাগতেছে ভাই, আওয়াজটা একদম পুরা পুরা কি বলবো এটারে, পিনিক, পুরা পিনিক লাগতেছে। যাই হোক, আজকে বৃষ্টির মধ্যে আসলে আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি ছিল না, আমি ভাবছি যে আজকে বৃষ্টি টিষ্টি নামবে না, কিন্তু একদম এখন যে অবস্থা বুঝতেছি যে এই গুড়ি গুড়ি ব্যাপারটা মনে হয় থেকেই যাবে। আর আমার মনে হয় যে আমার ক্যামেরার মধ্যেও বৃষ্টি টিষ্টি ভালোই লাগছে, এটা নিয়ে আমি চালাইতেছি, কিছু মুছে নেই, একটু কিছু করার নেই আসলে। টুকটাক বৃষ্টিতে ভিজতেছি, ভেজা ঠিক হবে না, কারণ যদি কোনো কারণে জ্বর টর আসে তাহলে ওই যে আপনারা অনেকে কমেন্ট করতেছেন শহরের ভিডিও দেখতে আর ভালো লাগে না, যদি জ্বর টর এসে যায় দেখা যাবে শহরের ভিডিওটা আর করার সুযোগ পাবো না। অ্যান্ড ভিডিওর লাস্টের দিকে আমরা চলে আসছি। একটা কথা বলি আপনাদের, আসলে শহরের ভিডিও করতে আমারও ভালো লাগে না, আমারও মনে হয় বনে জঙ্গলে বাজারে চা বাগানে ঘুরে বেড়াই। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি বলছি এর আগেও, দুইটা, এক হচ্ছে আমার মা অসুস্থ, যখন তখন হাসপাতালে নিতে হইতে পারে, দুই হচ্ছে আমি একটা বিড়াল পালি, অ্যান্ড এই দুইটা মিলে বোঝে নিত, আমি চাইলেও অনেক কিছু করতে পারতেছি না। এই তো তার আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। এই বাইক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানান, নেক্সট টাইম আবার যখন ভিডিও করব তখন হচ্ছে এটা নিয়ে কথা হবে। আর এই বাইকের আরেকটা খারাপ দিক আছে, আমি বললাম না এই বাইকটা হচ্ছে অনেক পুরানো একটা টেকনোলজির আধুনিক বাইক, অনেক কিছু আপগ্রেড হয়েছে, আবার অনেক কিছু হয় নাই। যেমন ট্যাঙ্ক এখন লোহা রয়ে গেছে, তারপরে হচ্ছে কি জানো বলবো, হেডলাইটটা এটাতে এখনো পর্যন্ত হ্যালোজেন আছে, অনেকে বদলায়া এলইডি লাগাইতেছে, বাট যেটা স্টক আসে ওইটা হ্যালোজেন আসে। অ্যান্ড এটার সিট অনেকটা স্পোর্টস বাইকের মতো ফোকাস করে বানানো হয়েছে। আমি একটু মনে হয় থেমে আপনাদেরকে ব্যাপারটা দেখাইলে একটু আপনারা ক্লিয়ার হইতে পারবেন। এটার সিট হচ্ছে, সামনের যে সিটটা এটা একটু বেশি চাপা, পেছনের সিটটা আবার আরাম এরিয়া আছে মোটামুটি, তবে চাইলে 4Vর মতো দিতে পারতো, যেহেতু আপগ্রেড করছেই। সিটটা একটু চাপা, ছোটোখাটো রাইডে সমস্যা হয় না, তবে আমার যেটা মনে হয় 2 থেকে 5 ঘন্টার রাইড যখন করবেন, দূরে কোথাও যাবেন, তখন হয়তো এই সিটটা একটু আপনার কাছে আসলে একটু আনকমফোর্টেবল লাগতে পারে। তবে একটা জিনিস জানেন কি, এটার মধ্যে যেমন করুক না করুক 4Vতে আবার চেঞ্জ করছে, মানে ওরা আপগ্রেড করছে, এক একটা মডেল এক এক রকম রাখছে। এখন আপনার এটা ভালো না লাগলে, আপনি যদি মনে করেন আর কমফোর্ট চান, আপনি 4Vতে যান, এই অপশনটা ওরা রাখছে। মানে এমন না যে একটা মডেলের মধ্যে অনেক রকম জিনিসের ল্যাক আছে, কিছু জিনিস এটাতে ভালো, কিছু জিনিস ওইটাতে ভালো। যেমন এটা 2 ভ্যালভ, 4V 4 ভ্যালভ, তো কিছু আপগ্রেড ওরা রাখছে দুইটার মধ্যে, এই জিনিসটা টিভিএস এর ভালো। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের টিভিএস বাংলাদেশের কাছে, যে আপনারা আরেকটু সোচ্চার হন টিভিএস এর, আরেকটু এটা কি বলে, একটু আধুনিকায়ন করেন প্লিজ।
মানে টিভিএস এর অন্যান্য বাইকগুলো নিয়ে আসেন, পৃথিবীর সব জায়গায় চলে যেতেছে, বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু সিসির লিমিট থাকা সত্ত্বেও বাইকগুলো পাইতেছি না। এই ব্যাপারগুলো আসলে নিজেদের কাছে নিজেরা অনেক ছোট হয়ে যায়। যখন ইন্টারন্যাশনালি অন্যান্য যারা ব্লগার আছে ওদের সাথে কথা হয়, তোদের দেশে কি আছে, তোদের দেশে কি আছে, এক হলো আমাদের 375 হলো সিসির আবার লিমিট, তার মধ্যে আবার এই সিসিরও সব বাইক আমাদের দেশে আসে না। তাহলে জিনিসটা চিন্তা করেন আসলে আমরা কতটুকু অবহেলিত বাইকার এই দেশে। যাক, তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সব ফ্যামিলি মেম্বার হয়ে যায় না, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই কথাটা যখন বলি তখন স্পিড ব্রেকার দেখেন কত চিপা টিপা দিয়ে এই যে ফুচ করে ঢুকে গেছি, ভালো না? মানে এটা একটা চিল বাইক ভাই, chill bro. Check the mic and make sure it sound right, boys.